একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার, চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। এটা আমার। এটা আমার। বলা ভালো, এটা আমাদের প্রেমের গল্প। কি বুঝতে পারছেন না তো কি হতে চলেছে? আরে এতে না বোঝার আছেটা কি? দেখুন, এক হাতে যেমন তালি বাজে না, তেমন প্রেম ভালোবাসা কি করে কারোর ব্যক্তিগত হবে? এখানেও দুজনকে তো প্রয়োজন নাকি? তাই এটা আমাদের প্রেমের গল্প, মানে আমাদের দুজনের আর কি। হ্যাঁ, এখন অবশ্য কোনো শ্রোতা বন্ধু এসব শুনে বলতেই পারেন যে একতরফা প্রেম কি হয় না? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। প্রেম আর ভালোবাসা এই দুটো শব্দের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, জানেন তো? ভালোবাসা একটা অনুভূতি, যেই অনুভূতি একটা মানুষের আর একটা মানুষের প্রতি অথবা এই বিশ্বের যে কোনো কিছুর প্রতি জন্মাতে পারে। এক্ষেত্রে কিন্তু অপর পক্ষের প্রতি ভালোবাসার কোনো প্রয়োজন পড়ে না। আর অন্যদিকে প্রেম হলো একটা কঠিন কর্মযজ্ঞ। হ্যাঁ, কঠিন বই কি, হাজার একটা ঝক্কি সামলাও। এই যেমন ধরুন, বাড়ি থেকে লুকিয়ে দেখা করতে যাওয়া, কলেজ কিংবা টিউশন ব্যাচ কেটে সিনেমা দেখতে যাওয়া, আর প্রচন্ড ভয় ভয়ে বাড়ি ফেরা। এই বুঝি কেউ গোপন কম্মটি বাড়িতে জানিয়ে দিল। কিংবা ধরুন, কারণে অকারণে পার্টনারের সাথে ঝগড়া, ভুল বোঝাবুঝি, রাগ অভিমান, আবার সেই রাগ ভাঙানো। এসব কি আর মুখের কথা বলুন? কত কাজ। তাই ভুলটা কি বললাম? প্রেম হলো একটা কর্মযজ্ঞ। হ্যাঁ, ওই ভৌত বিজ্ঞানের নিয়মানুযায়ী বলতেই পারেন যে ভালোবাসা অনুভূতি আর প্রেম হচ্ছে তার রেজাল্ট। আজকালকার দিনে প্রেম করা তো আরো কঠিন হয়ে পড়েছে মশাই। সকাল সকাল উঠে মেসেজ করতে হবে, গুড মর্নিং বাবু। তারপর মেসেজে রিপ্লাই দিতে দেরি করেছো কি মরেছো? এই, তুমি কাল রাত্রি 12:02 ফোন রেখে দেবার পরও 12:04 পর্যন্ত অনলাইন ছিলে কেন? নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে চ্যাট করছিলে। আমাকে চিট করছো, তাই না? চলো ব্রেকআপ। এই, তোর ছবিতে ওই ছেলেটা লাভ রিয়াক্ট দিয়েছে কেন? তার মানে তুই আমায় চিট করছিস, তাই তো? চল ব্রেকআপ। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর প্রেমের খেলা? না না, চিন্তা করবেন না, আমাদের প্রেমের গল্প অবশ্য এতটা ভয়ঙ্কর নয়। সত্যি বলতে কি, তার চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আসলে ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি সিরিয়াস। যাই হোক, চলুন, অনেক ভনিতা হয়ে গেল, এবার গল্পে আসি। আজকের গল্প এটা আমার, না না, এটা আমাদের প্রেমের গল্প। গল্প পাঠে আমি অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে প্রীতম আর চৈতালি। তাহলে চলুন দেখি গল্পের হিরো ঠিক কি বলতে চাইছে আমাদের। আমি দেবব্রত সেন। আমার বাড়ি উত্তর কলকাতার কাঁকুরগাছির রামকৃষ্ণ পার্কের ঠিক বিপরীতে। বুঝতেই পারছেন, উত্তর কলকাতার বাড়ি মানেই সাবেকি রক্ষণশীল পরিবার আমার। তার চেয়েও বড় কথা, সেন বাড়ির আমি একমাত্র ছেলে। বাবা, ভবিষ্যতে সেন বাড়ির বংশবৃদ্ধির একমাত্র দায়িত্ব আমারই। কারণ কাকা জ্যাঠাদের মেয়েদের বিয়ে হয়ে গেলেই নাকি ওরা অন্য গোত্রের হয়ে যাবে। তাদের ছেলেমেয়েরা নাকি সেন বাড়ির উত্তরসূরি নয়। কি বুজরুকি ব্যাপার বলুন, যত সব ফালতু নিয়ম। কারা করে এসব নিয়ম তৈরি কে জানে বাবা। আর এই নিয়মের বেড়াজালে পড়ে আমার অবস্থাটা একবার বুঝতে পারছেন? জানি তো বুঝতে পারবেন না, বড় কঠিন অবস্থা আমার। এই একমাত্র ছেলে আমি, তার উপর আমার উপর পারিবারিক চাপ রয়েছে। কারণ
আমাকে একটা পুত্র সন্তানের পিতা হতে হবে। যদি বাই চান্স কন্যা সন্তান হয় তাহলে আর কি, আবার দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করতে হবে। যদি সেটিও কন্যা সন্তান হয় তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ওরে বাবারে, থাক থাক, ভাবলেই তো কিরকম ভয় ভয় লাগছে। আর হ্যাঁ, আমার বিয়ের জন্য পাত্রী দেখা চলছে। এই মুহূর্তে আমার বয়স 26 পেরিয়ে 27, অতএব আমি বিবাহযোগ্য। শুরুতে অবশ্য জিজ্ঞেস করা হয়েছিল, কিরে কাউকে ভালো টালো বাসিস নাকি, বাসলে বলে দে, নচেত পরে কিন্তু পস্তাতে হবে। আর আমি হয়েছি আর এক ল্যাদোস। ছোটবেলা থেকে পড়াশোনা, কেরিয়ার এইসব করতে গিয়ে প্রেমটা আর করা হয়ে ওঠেনি। বন্ধুরা তো মজা করে বলে আমায় নাকি ভার্জিন মরতে হবে। কি ভাগ্যিস আমার জীবনে অনন্যা এলো, কিন্তু সে তো আর এক গন্ডগোল। আরে সেটা নিয়েই তো আজকের গল্প। আমি অনন্যা। আমি অবশ্য কলকাতার মেয়ে নই, তবে কলকাতার খুব কাছেই আমার বাড়ি, উত্তরপাড়ায়। হ্যাঁ, জায়গা হিসাবে উত্তরপাড়াও কিন্তু সাবেকিয়ানা বনেদিয়ানায় ভরপুর। তবে আমাদের অবশ্য দেবব্রতর মতো একান্নবর্তী পরিবার নয়। আমরা ছাপোষা মধ্যবিত্ত। বাবা সরকারি চাকরি করতেন, বছর 6 হলো রিটায়ার করেছেন। পেনশনের হাতে গোনা টাকা আর প্রভিডেন্ট ফান্ডের পাওনা টাকা এমআইএস করে রাখা, সঙ্গে উত্তরপাড়ার গঙ্গার ধারে একটা 2 BHK ফ্ল্যাট। আমাদের এইটুকুই রাজ্যপাট। তবে হ্যাঁ, বছর 3 হলো ইকোনমিক্সে এমএসসি আর বিএড করার পরে একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছি। মাইনে আকাশ ছোঁয়া মোটেই নয়, তবে একটা সংসার চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট। এছাড়া কিছু বাড়তি টিউশন, ওই বিউটি পার্লারের খরচা তুলে নেওয়ার জন্য ইনাফ। হ্যাঁ মশাই, ওরমভাবে তাকানোর কিছু নেই। বিউটি পার্লারে আমি যাই, যাব নাই বা কেন? সেই ছোট থেকেই শুনে আসছি আমায় নাকি দেখতে ভালো, পুতুল পুতুল দেখতে। ইস, নিজের মুখে অবশ্য নিজের রূপের প্রশংসা করে না কেউ, কিন্তু আমি আমার রূপ নিয়ে বেশ অবসেসড। তাই রূপচর্চা করতে মাঝে মাঝে আমায় পার্লারে যেতে হয়। তবে হ্যাঁ, আমি অবশ্য দেবব্রতর মতো নই, অত পড়াকও কোনোদিনই ছিলাম না। হ্যাঁ, প্রেমও করেছি, কিন্তু আমার প্রেমিক, সে এখন বাড়ির বাধ্য ছেলের মতো শুভ বিবাহ সুসম্পন্ন করেছে বছর 2 হলো। তার স্ত্রী এখন সন্তান সম্ভবা। আসলে ব্যাপারটা খুলে বলি, গাইনোকোলজিক্যাল কিছু সমস্যার জন্য এমএসসি পড়তে পড়তে আমার একটা অপারেশন হয়, আর তাতেই আমার ওভারিটা বাদ পড়ে। শুভ মানে শুভদীপ, ওর সাথেই আমার 7 বছরের সম্পর্ক, সেই ক্লাস 11 থেকে। হ্যাঁ, 2 বাড়ি থেকেই আমাদের সম্পর্কের কথা জানতো। তারপর যখন আমার অপারেশনের পর ডাক্তার জানালেন যে আমি কোনোদিন মা হতে পারবো না, ঠিক সেই দিনই শুভদীপ আমাকে জানালো যে ওর পক্ষে আমায় বিয়ে করা সম্ভব নয়। কারণটা খুব সিম্পল। কে চায় বলুন বিয়ে করে সন্তান সুখ না নিতে? আরে বাবা, বিয়ে মানে তো আর শুধু প্রেমের পরিণতি নয়। বিয়ে মানে হলো বংশ বিস্তারের প্রথম পদক্ষেপ। বিয়ে করেছো মানে তোমাকে সন্তান জন্ম দিতে হবে। সন্তান জন্ম দিচ্ছ মানে তোমাকে বংশবৃদ্ধি করতে হবে। না হলে এই সমস্ত মৌর্য বংশ, পাল বংশ, চোল বংশ থাকতো বলুন? সেই কবেই তো আমাদের রায়বাড়ির বংশবৃদ্ধি থমকে গেছে, যবে থেকে রায়বাড়ির একমাত্র সন্তান মানে আমার বাবা শ্রীযুক্ত সমরেশ রায় কন্যা সন্তান জন্ম দিয়েছেন, তবে থেকেই রায়বাড়ি বিলুপ্তির পথে। বুঝতে পেরেছেন? তাই এক্সটিংক্ট হয়ে যাওয়া রায়বাড়ির আমি জীবন্ত জীবাশ্ম। ওদের পরিচয় তো ওদের মুখ থেকে শুনেই নিলেন। আশা করি এতক্ষণে আপনারা গন্ডগোলটা বুঝে গেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, সাউথ পোল আর নর্থ পোলের প্রেম কঠিন ব্যাপার। দেবব্রতর বাড়ি থেকে বংশরক্ষার চাপ
আর অনন্যার মা হতে না পারার এক অদ্ভুত অভিশাপ, একেবারেই কঠিন বৈপরীত্য। তবে এই গল্পের শুরু কিন্তু আরেকটু আগে থেকে, যখন অনন্যা জানতে পারল যে শুভদীপের পরিবার অনন্যাকে শুধুমাত্র সন্তান জন্ম দিতে পারার অক্ষমতার কারণে মেনে নেবে না, তখন থেকে অনন্যার বাড়ি থেকে মেয়েকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগলো অনন্যার মা। না না, কোনো কিছু লুকিয়ে নয়, বরং অনন্যাদের প্রগতিশীল পরিবার পাত্রপক্ষকে জানিয়ে বিয়ে দেওয়ার জন্যই উদ্যোগী হলো। আমার মেয়ে অনন্যা বিএসসিতে ইউনিভার্সিটিতে সেকেন্ড হয়েছিল, তারপর ইকোনমিক্সে এমএসসি করে বিএড করেছে, সরকারি চাকরির প্রিপারেশনও নিচ্ছে, তবে এখন একটা স্কুলে চাকরি করে। নিজের মেয়ে বলে বলছি না দিদি, ও কিন্তু পড়াশোনাতেও যেমন তেমনি ভালো রান্নাবান্নাও করে, আর গানের গলা তো নিজে মুখে কি আর বলি। হ্যাঁ দিদি, সে আপনার মেয়েকে দেখলেই বোঝা যায়, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আমাদের তো বেশ পছন্দই হয়েছে, এবার আমাদের অরূপ পছন্দ করলে 4 হাত এক করে দেওয়া যায়। নিশ্চয়ই দিদি, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে অরূপ আর অনন্যা বরং একটু আলাদাভাবে নিজেদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ দিদি, এতে আপত্তির কি আছে, সংসার করবে ওরা, ওদেরকেই বুঝে নিতে দিন। হ্যাঁ, এইভাবেই শুরু হয় প্রত্যেকটি দেখাশোনার পর্ব। তারপর কি হয়? হাই, আমি অনন্যা। হ্যালো। আপনি কি করেন? আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, চাকরি করছি গভর্নমেন্ট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট। তবে ওই ট্রান্সফারেবল জব, তাই কখন কোথায় পোস্টিং দেয়। ও আচ্ছা, কিন্তু আমি ঠিক চাকরিটা। সে না হয় অ্যাডজাস্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমার না আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ নিশ্চয়ই। আসলে আমার একটা অপারেশন হয়েছিল, ওই অপারেশনে আমার ওভারিটা বাদ পড়েছে, তাই আমার পক্ষে কখনো মা হওয়া সম্ভব নয়। আচ্ছা। ব্যাস, এইটুকু শুনেই শুধু অরূপ নয়, পরপর যে কটা সম্বন্ধ এসেছে সব পাত্রই অনন্যার সাথে ফ্ল্যাটের ছাদে একান্ত কথোপকথনে ছেদ টেনেছে। আর অন্যদিকে ততক্ষণে ফ্ল্যাটে ড্রয়িং রুমে মীরা দেবী। বলছিলাম কি দিদি, একটা কথা আপনাদেরকে জানানোর রয়েছে। আসলে এই কথা তো কখনোই গোপন রেখে বিয়ে দিতে পারি না। আমার মেয়ের একটা অপারেশন হয়েছে, তাই ওর ওভারিটা বাদ পড়েছে, ও কখনোই মা হতে পারবে না। তবে মেয়ে আমার ভীষণ সংসারী, আজকালকার মেয়েদের মতো নয়। আপনাদের বাড়ির বউ করে নিয়ে গেলে বিশ্বাস করুন আপনাদের চিন্তা করতে হবে না। ঠিক আছে, সবই তো দেখলাম শুনলাম, না হয় ভেবে জানাবো। ব্যাস, এখানেও এইটুকুই। আসলে ওনাদের যা ভাবার ভাবা হয়ে গিয়েছে, তবে কেউই আর পরবর্তীতে যোগাযোগ করেন না। এরপর সবার অলক্ষ্যে রান্নাঘরে চোখের জল ফেলেন মীরা দেবী। এমন ঘটনা হয়ে আসছে দীর্ঘ 2 বছর ধরে। হ্যাঁ, নয় নয় করে তা প্রায় 14-15টা পাত্র অনন্যাকে দেখে গেছে। অপছন্দের কোনো কারণ নেই, শুধু একটাই কারণ, এর জন্যই কেউই আর পরবর্তীতে যোগাযোগ করেননি। এখন অনন্যার ব্যাপারটা গা সওয়া হয়ে গেছে, তাই কোনো সম্বন্ধ এলে প্রতিবারের মতো সেজেগুজে বসে, পাত্রের সাথে একান্তে কথা বলতে ফ্ল্যাটের ছাদেও যায়, আর মনে মনে হাসে যে আর তো মাত্র কিছুক্ষণ, ব্যাস সব শেষ। এমনই এক পাত্রী দেখার সন্ধেবেলা এসে হাজির দেবব্রত, দেবব্রতর মা, দেবব্রতর কাকা আর ওর এক পিস্তুত দিদি। উত্তর কলকাতার বনেদি বাড়ির ছেলে, তার ওপর দেবব্রত এখন পরিচিত জার্নালিস্ট। প্রায় প্রতিদিন সন্ধেবেলা একটা নিউজ চ্যানেলের প্যানেল ডিসকাশনে তাকেই সঞ্চালক হিসাবে দেখা যায়। অতএব এ হেন সেমি সেলিব্রিটি যে অনন্যাকে রিজেক্ট করবে তা তো জানা কথাই। আরে একে দেখাশোনা করে বিয়ে, তার উপর কে চায় বলুন বিয়ে করে সন্তান সুখ না নিতে? কিন্তু তাও মা নিজের মনের শান্তির জন্য এই পাত্রী দেখার প্রক্রিয়াটা এখনো চালিয়ে যাচ্ছে।
প্রথম প্রথম অবশ্য দু একবার রিজেকশনের পর অনন্যা নিজেই মাকে বারণ করত, বলতো, থাক না মা, প্লিজ, এই রোজ রোজ দেখাশোনার প্রক্রিয়াটা না করলেই নয়। আমার আর এসব ভালো লাগছে না মা। অনু, এমনি এমনি এসব করছি না। আমার বাবার বয়স হচ্ছে, একদিন না একদিন আমরা থাকবো না তোর পাশে। এই গোটা পৃথিবীতে একা বাঁচা সম্ভব নয় অনু, কারোকে তো অবশ্যই পাশে প্রয়োজন হয়, তাই এখন থেকেই চেষ্টা না করলে সেটা হবে না। সব বুঝতে পারছি মা, কিন্তু আমার এই অসুস্থতার কথা জেনে কেউ আমাকে বিয়ে করবে বলো তো? বিয়ে করবে নাই বা কেন? তোর নিজের কি কোনো দোষ আছে এর মধ্যে? তুই এত ভালো পড়াশোনায়, তোকে দেখতে সুন্দর, তোর অনেক গুণ রয়েছে। তোকে বিয়ে করার জন্য এইটুকুই তো যথেষ্ট। বিয়ে মানে কি শুধুই সন্তান জন্ম দেওয়ার প্রয়োজনীয়তা? হ্যাঁ মা, ব্যাপারটা তো তাই। মেয়েরা তো সন্তান জন্ম দেবার মেশিন, জানো না? একথা আমি বিশ্বাস করি না অনু। মেয়ে হয়ে জন্মেছি মানেই শুধু সন্তান জন্ম দিতে হবে তা তো নয়। নিজের পরিচিতি তৈরি করতে হবে, নিজের সংসারটাকে ভালো রাখতে হবে, তাতেও প্রচুর দায়িত্ব আছে। আর সন্তানের কথা বলছিস, একবার ভাবতো, এই পৃথিবীতে এখনো প্রচুর অনাথ বাচ্চারা রয়েছে, তারা তো একটা মা পেতে পারে তোর মতো। সে কথা আমি বুঝতে পারছি মা। আমি চাইলে সিঙ্গেল মাদার হিসাবেও কিন্তু একটা চাইল্ড অ্যাডপ্ট করতেই পারি। তাই বিয়ে করাটা জরুরি নয় মা। সুস্মিতা সেনকে তো দেখছো, বিয়ে না করেও কিন্তু উনি একজন মা। সবই বুঝলাম, কিন্তু যে বাচ্চাটাকে দত্তক নেবে তাকে মাতৃসুখ যেমন দেবে, তাকে তার পিতৃসুখ থেকে কেন বঞ্চিত করবে? শোনো, তোমার সাথে অত তর্কাতর্কিতে আমি যেতে পারছি না। সোজা কথা, আমি মরে যাবার আগেই আমার মেয়েকে একটা নিশ্চিন্ত দায়িত্বে রেখে দিয়ে যেতে চাই। না, আর মায়ের সাথে মুখে মুখে তর্ক করে না অনন্যা, বরং হাল ছেড়ে দেয়। আর মনে মনে ভাবে, কি আর করব, তুমি চালিয়ে যাও তোমার মতো। আশা করি একটা সময় নিজেই থেমে যাবে। কিন্তু মা তো মাই হয়, কোনোভাবেই হাল ছাড়ে না মা। এদিক ওদিক চলতে থাকে সৎ পাত্রের সন্ধান। কোনো এক ম্যাট্রিমোনিয়াল সাইট দেখে যোগাযোগ হয় দেবব্রতর পরিবারের সাথে। তারপর সেই ব্রহ্ম মুহূর্ত, যখন দেবব্রত তার সপরিবারে প্রথমবারের জন্য দেখতে আসে অনন্যাকে। প্রতিবারের মতো এবারও নিয়ম কানুনের কোনো ব্যতিক্রম ঘটেনি। প্রতিবারের মতো মা তার মেয়ের ভূয়সী প্রশংসা করতে ভুললেন না, এবং একইভাবে আলাদা করে অনন্যার সাথে দেবব্রতকে কথা বলার জন্য পাঠিয়ে দিলেন ফ্ল্যাটের ছাদে। হাই, আমি অনন্যা। হ্যালো, আমি দেবব্রত। হ্যাঁ, আপনাকে তো চিনি। আপনাকে তো প্রায় প্রতিদিনই সন্ধেবেলা টিভির নিউজে দেখা যায়। লাজুক হাসি হেসে দেবব্রত বেশ অন্যরকম ট্র্যাকে একটা প্রশ্ন করল। আপনি তো ইকোনমিক্সে এমএসসি করেছেন, তারপর ইন্ডাস্ট্রি জয়েন না করে টিচার হলেন যে? খানিকটা অবাক হলো অনন্যা। আসলে এমন প্রশ্ন খুব একটা এর আগে কোনো ছেলে করে ওঠেনি তাকে। ইনফ্যাক্ট যারা দেখতে এসেছে তারা অনন্যা কি করে না করে সেসব নিয়ে খুব একটা মাথা ঘামাননি। তাদের কাছে অনন্যার কেরিয়ার খুব একটা প্রায়োরিটি পেয়েছিল বলে মনে হয়নি। তবুও খানিকটা অবাক হওয়ার ভঙ্গিতেই অনন্যা উত্তর দিল, আসলে আমি ঠিক ইন্ডাস্ট্রিতে না, মানে আসলে আমার পড়াতে ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভবিষ্যতে পিএইচডি করার প্ল্যান নেই? মনের মধ্যে দমন করে রাখা ইচ্ছেটা হঠাৎ করে এই ছেলেটা বাড়িয়ে দিচ্ছে। খানিকটা অবাক হলো অনন্যা। তারপর আমতা আমতা করে বলল, এখনো তো তেমন কিছু ভাবিনি, তবে সুযোগ পেলে নিশ্চয়ই। খানিকটা হেসে জবাব দিল দেবব্রত, সুযোগ কি করে পাবেন ম্যাডাম? সুযোগ নিজেকে করে নিতে হবে। আপনি এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি তো চাইলেই নেট কোয়ালিফাই করতে পারবেন। ভালো করে প্রিপারেশন নিন। সবই তো ঠিক আছে, কিন্তু আপনাকে একটা কথা জানানো ভীষণ প্রয়োজন। জানাতেই হবে? মানে ফেলে আসা জীবনের কথা আমি কিছু জানতে চাই না। তবে হ্যাঁ, আপনার যদি বিয়েতে অমত থাকে
নিশ্চয়ই জানাতে পারেন। যদি আপনার অন্য কোনো সম্পর্ক। এমা, না না, সেরকম কোনো ব্যাপার না। সম্পর্ক যে ছিল না এমনটা নয়, সে নিয়ে না হয় আপনাকে অন্যদিন কথা বলবো, যদি সুযোগ হয়। তবে আজ আমি যেটা বলবো সেটা একেবারে অন্য একটা বিষয়। এই কথা শোনার পর যদি আর কোনোদিন কথা বলার সুযোগ হয় তবে নিশ্চয়ই অন্যান্য বিষয়ে কথা বলবো। ওরে বাবারে, ব্যাপারটা তো বেশ গুরুগম্ভীর মনে হচ্ছে। হ্যাঁ, গুরুগম্ভীর তো বটেই। আসলে বছর দুয়েক আগে আমার একটা অপারেশন হয়। ডাক্তারি ভাষায় যাকে বলে বাইল্যাটারাল ওভারেক্টমি। মানে আমার দুটো ওভারই বাদ চলে গিয়েছে। তাই ভবিষ্যতে কখনোই আমার পক্ষে মা হওয়া সম্ভব নয়। কথাটা শুনেই খুব একটা রিয়্যাক্ট করবে দেবব্রত, এমনটাই ভেবেছিল অনন্যা। কিন্তু অনন্যাকে অবাক করে দিয়ে দেবব্রত তার উত্তরে বলল, আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার কি ভালো লাগে, মানে কি খেতে ভালো লাগে? সাধারণত অন্যান্য দিনের মতো কনভারসেশন এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু অনভিপ্রেত এই প্রশ্নে বেশ ঘাবড়ে গেল অনন্যা। আমতা আমতা করে বলল, ভালোবাসি ভালোবাসি মানে ওই তো চকলেট, আইসক্রিম, ফুচকা, বিরিয়ানি, এই সব কিছুই। একগাল হেসে দেবব্রত বলল, আরে বাস, আমারও পছন্দের খাবার কিন্তু প্রায় এগুলোই। তবে ওই প্রফেশনাল কারণে আইসক্রিমটা অ্যাভয়েড করে যেতে হয়। আর বাই দ্য ওয়ে, কোন রং আপনার পছন্দ? হলুদ আর কমলা। এইটুকু বলেই অস্তগামী সূর্যটার দিকে তাকিয়ে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়ল অনন্যা। দেবব্রত একবার অনন্যার দিকে তাকাচ্ছে, আরেকবার সূর্যটার দিকে। গোধূলি আলোয় ফর্সা সুদর্শনা অনন্যাকে যেন অন্যরকম মায়াবী দেখতে লাগছে। দেবব্রত ইচ্ছে করে এই খানিকটা মুহূর্তকে ধরে রাখার জন্য চুপ করে অনন্যার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ডাকল না। তবে কিছুক্ষণের মধ্যেই অনন্যা আবার সচেতন হলো, আর দেবব্রতর দিকে তাকিয়ে অবাক অবাক হয়ে বলল, চলুন, নিচে যাবেন তো? ব্যাস, আপনার আমার সম্বন্ধে কোনো কিছু জানার নেই? একটা অদ্ভুত মায়াবী হাসির রেখা ফুটে উঠল অনন্যার মুখে। যেন অনন্যা বলতে চাইছে যে জেনেই বা কি হবে, আর তো কখনো দেখা হবে না। কিছুক্ষণ নিজেদের মধ্যে আরও এটা সেটা কথাবার্তার পর দুজনেই নেমে এলো ওদের ফ্ল্যাটে। ড্রয়িং রুমে ঢুকতেই অনন্যা বুঝতে পারল পরিস্থিতি স্বাভাবিক নয়। মূলত দেবব্রতর বাড়ি থেকে আসা সদস্যদের থমথমে মুখ বলে দিচ্ছে যে আজকের মতো পাত্রী দেখার পর্ব শেষ। আবারও একইভাবে আর কোনো যোগাযোগ এনারা করবেন না। কিন্তু একটা কথা অবশ্য অনন্যাকে বেশ আশ্চর্য করেছে। অন্যান্য ক্ষেত্রে যারা দেখতে এসেছেন তারা অনন্যা মা হতে পারবেন না এই কথা জেনে আর কোনো কথা বাড়াননি। সেক্ষেত্রে দেবব্রত ব্যতিক্রম। তাই বোধহয় এই সম্পর্ক আর হয়তো না এগোলেও দেবব্রতকে বেশ মনে থেকে যাবে অনন্যার। ওনারা চলে যাওয়ার পর অনন্যা মায়ের মুখ থেকে জানতে পারল পাত্রপক্ষের মত এনারাও জানিয়েছেন পরে জানাবেন। সেদিন বেশ রাত্রি হয়ে গিয়েছিল। তারপর আরও 5টা দিনের মতো নিয়ম মাফিক নিজের সাজসজ্জা বদলে বাড়ির জামাকাপড় গায়ে চড়িয়ে রোজকার মতো ডিনার টেবিলে মা, বাবা আর মেয়ে 3 জন মিলে নিশ্চুপ কিছুটা সময় কাটিয়ে যে যার ঘরে ঘুমোতে চলে যায়। পরের দিন ভোরবেলায় স্কুল যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে অনন্যা। রোজকার মতো ওদের কাজের লোক মিনতির গলার আওয়াজে ঘুম ভাঙে। চটপট ঘুম থেকে উঠে স্কুলে যাবার জন্য ব্যাগটা গুছিয়ে নেয়। তারপর আজকের ড্রেসটা সিলেক্ট করে নিয়ে চটপট চলে যায় বাথরুমের দিকে। ওয়াশরুমে কিছুটা সময় কাটানো অনন্যার অভ্যাস। ওয়াশরুমে থাকাকালীন কলিং বেলের আওয়াজটা স্পষ্ট শুনতে পায়। খানিকটা চিন্তা করে এই অসময় কে আসতে পারে।
যদিও তারপর আর বাইরে খুব একটা কোলাহল শুনতে পায় না, তাই এক কথায় ভেবে নেয় হয়তো কোনো প্রয়োজনে ফ্ল্যাটের কেউ বেল বাজিয়েছিল। নিজের মতো বাথরুম থেকে বেরিয়ে নিজের বেডরুমে আসতেই চমকে ওঠে অনন্যা। বিছানার উপরে রাখা এক গোছা হলুদ গোলাপ, আর তার সঙ্গে একটা পছন্দের চকলেট, আর গোলাপের গোছাতে আটকানো রয়েছে একটা কাগজের টুকরো। বেশ অবাক হয়ে অনন্যা মাকে ডাকতে থাকে, মা, ও মা, এসব কি, এসব কি এখানে? তা তো আমি জানি না অনুমা, একটু আগে একজন কুরিয়ার বয় এসে তোর নাম করে এটা দিয়ে গেল। দিয়ে গেল আর তুমি নিয়ে নিলে? জিজ্ঞাসা করলে না কে পাঠিয়েছে? জিজ্ঞেস করলাম তো আছে। কই দেখি, বলে দ্রুত পায়ে গোলাপের গোছাটা হাতে তুলে নিল অনন্যা। আর কাগজটা গোছা থেকে খুলে ভাঁজ খুলতেই অনন্যার ভ্রুয়ের মাঝখানে ভাঁজটা স্পষ্ট হলো। কি রে, কে আবার কি পাঠালো? ওই দেবব্রত, মানে গতকাল যিনি দেখতে এসেছিলেন। অলক্ষ্যে বোধহয় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মীরা দেবী। মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। চিঠিটা হাতে নিয়ে অনন্যা খানিকটা অবাক হলো, তবে একটা অদ্ভুত ভালো লাগাও কাজ করলো ওর মধ্যে। হাই, আমাদের সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু করা যায়? যদি আমাকে সুযোগ দেওয়া যায় তাহলে না হয় আরও একবার নতুন করে শুরু করতে পারো তোমার জীবনের নতুন ইনিংস। না না, চিন্তা করো না, তোমার ফেলে আসা জীবন যেমনই হোক সে নিয়ে আমার খুব একটা কৌতূহল নেই। উত্তরের প্রতীক্ষায় রইলাম। হোয়াটসঅ্যাপে কথা হবে। দেবব্রত। ঘড়ির কাঁটা তখন প্রায় 9টার দিকে। ঝটপট নিজেকে তৈরি করে নিল আয়নার সামনে দাঁড়িয়ে। তারপর কোনো ক্রমে নাকে মুখে খাবার গুজে রওনা হলো স্কুলের উদ্দেশ্যে। অটো স্ট্যান্ডে দাঁড়াতেই আজ চটপট অটোও পেয়ে গেল। ওটাই উঠে ফোনের দিকে নজর গেল। হোয়াটসঅ্যাপটা খুলতেই প্রথম মেসেজ দেবব্রতর। হাই, আমি দেবব্রত। গতকাল তোমার নাম্বারটা নিলাম, সেভ করে নিও। উপহারটা পছন্দ হয়েছে? বেশ দ্বিধা দ্বন্দ্বের মধ্যেই রিপ্লাই করলো অনন্যা। হ্যালো, গুড মর্নিং। খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমার হলুদ গোলাপ বেশি পছন্দের। উপাস থেকেও চটপট রিপ্লাই এলো। তাহলে উত্তরের অপেক্ষায় রইলাম, কিন্তু বন্ধুত্বটা কি হচ্ছে? এই পাশ থেকেও রিপ্লাই গেল, আলবাত হচ্ছে। সঙ্গে জুড়ে গেল একটা স্মাইলি। তাহলে পরবর্তী পদক্ষেপ? একসঙ্গে কফি শপে কফি, নাকি শোভাবাজার ঘাটে বসে মাটির ভাঁড়ে চা? ওপাশ থেকে আবার রিপ্লাই। তা কবে দেখা হচ্ছে? শোভাবাজার ফেরিঘাটে? খুব শিগগিরই। মেসেজ আদান প্রদানের মধ্যেই অটো এসে পৌঁছলো অনন্যার স্কুলের সামনে। চটপট খুচরো 12 টাকা বার করে অটোওয়ালার হাতে দিয়ে স্কুলের গেটের দিকে পা বাড়ালো অনন্যা। স্কুলে চলে এসেছি, আপাতত অ্যাটেন্ডেন্স সাইন করতে হবে, পরে কথা হচ্ছে। ওকে ওকে, বেশ। তাহলে রাত্রে আমার শো শেষ করে ফেরার পথে কল করি। বেশ। সঙ্গে আবার জুড়ল একটা স্মাইলি। স্কুল থেকে বাড়ি ফেরার পর সেদিন একটু বেশি স্বতঃস্ফূর্ত ছিল অনন্যা। মায়ের চোখ এড়িয়ে যায়নি। বোধহয় অন্য দিনের থেকে মাও ছিলেন একটু বেশি হাসি খুশি। অনন্যা নিজের বেডরুমে একটা আবছা আলোয় আয়না থেকে রিফ্লেক্ট করা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বসেছিল অনেকক্ষণ। ড্রয়িং রুমে তখন প্রতিদিনের মতো চেনা নিউজ চ্যানেলের সঞ্চালকের গলার আওয়াজ আসছে। মনে মনে বোধ হয় অনন্যা এই চেনা গলার লাইভ শোটা শেষ হবার জন্য অপেক্ষা করছে। শো শেষ হতেই কিছুক্ষণের মধ্যেই ফোনটা বেজে উঠল। হ্যালো, কি করছেন? এই তো, তেমন কিছু নয়। তারপর বলুন, সারাদিন কেমন কাটলো? ওই রোজকার মতোই,
স্কুলে স্টুডেন্টদের ক্লাস নিয়েই কেটে গেল। আজ অবশ্য একটা প্যারেন্টস টিচার মিটিং ছিল, তাই ফিরতে খানিকটা দেরি হয়েছে। আপনার শো শেষ হয়ে গেছে তো? হ্যাঁ, এই তো খানিকক্ষণ আগেই শেষ হলো। ওয়েট করছি, অফিস ক্যাব বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। ও আচ্ছা, তারপর? তারপর আর কি, ডিনার করে একটা ঘুম দেব লম্বা, সকালে উঠে আবার অফিস। দু প্রান্ত থেকেই হাসির আওয়াজ পাওয়া গেল। আসলে ওদের এই গতে বাঁধা জীবন বোধ হয় একই চক্রে বাঁধা। ঘুমের পরে কাজ, আর কাজের পরে ঘুম, ব্যাস। তারপর লম্বা কথোপকথনের শেষে ঠিক হলো আগামী সপ্তাহের একটা ছুটির দিন প্রথমবার বাড়ির বাইরে মিট করবে অনন্যা আর দেবব্রত। তারপর মাঝে প্রায় দিন ৩-৪-এর অপেক্ষা। এই ৩-৪ দিনে অবশ্য ফোনে, হোয়াটসঅ্যাপে কথোপকথন এগিয়েছে বেশ কিছুটা। একে অন্যকে সোশ্যাল মিডিয়ায় ফলো বা ফলো ব্যাক করাও হয়ে গেছে। তারপর এলো সেই শুভক্ষণ। আজ অফিস যাওয়ার কোনো তাড়া নেই, তাই সকাল থেকে উঠে রূপচর্চায় মন দিল অনন্যা। আজ নিজেকে সাজিয়ে তুলল পছন্দের হলুদ আর পার্পল কম্বিনেশনের একটা বাটিকের শাড়িতে। তার সাথে মানানসই লেদারের জুয়েলারি পরল অনন্যা। খুব বেশি উগ্র সাজ কোনো দিনই পছন্দ নয়, আর প্রয়োজনও হয় না। হালকা অরেঞ্জ লিপস্টিক আর একটা ছোট্ট টিপ, ব্যাস এটুকুতেই রেডি হয়ে গেল অনন্যা। দুপুরের রোদ পড়ে আসতেই বাড়ি থেকে বেরোলো দেবব্রতর সাথে মিট করার উদ্দেশ্যে। অবশ্য মাকে লুকিয়ে নয়, আসল কারণটা জানিয়েই রওনা হলো অনন্যা। ওদিকে অবশ্য অনন্যা পৌঁছনোর মিনিট 15 আগেই শোভাবাজার ঘাটের কাছে পৌঁছে গিয়েছিল দেবব্রত। হাই, একটু দেরি করে ফেললাম বোধহয়। না না, এই তো আমিও কিছুক্ষণ আগেই এলাম। কেমন আছো? মানে আছেন? আরে ঠিক আছে ঠিক আছে, আছোটাই বোধহয় ঠিক শোনাচ্ছে। এই তো চলে যাচ্ছে। আপনি? আমি যদি আপনি না বলি তাহলে ওদিক থেকেও বোধহয় তুমিটাই এক্সপেক্টেড। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে আমরা একটু ঘাটের কাছটায় গিয়ে বসি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলো। ওরা হাঁটতে হাঁটতে চলে এলো শোভাবাজার ঘাটের কাছে। কিন্তু সেখানে তো দুদণ্ড বসে গল্প করার উপায় নেই। ঠিক ঠিক করছিল ভিড়। ঠিক করে তো দাঁড়ানোও যাবে না, চারিদিকে সব প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে। ইয়ার কি করে দেবব্রত বলে বসলো, ওরে বাবারে, চারিদিকে সব উডবি গ্রুম, উডবি ব্রাইডদের ভিড়। গণবিবাহের মতো গণ ফটোগ্রাফি চলছে। যা বলেছ, এক কাজ করো, এখানে বসে শুধু শুধু ওদের ছবির মধ্যে অবাঞ্ছিতভাবে চলে এসে ওদের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট না করে আমরা বরং সামনের রাস্তাটা দিয়ে হাঁটতে থাকি। সেই ভালো, ওরা ওদের মুহূর্ত তৈরি করুক আর আমরা আমাদের। মনে মনে এই কথাটা বলে মুখে একটা ম্লান হাসি হেসে ঘাড় নাড়ল দেবব্রত। তারপর দুজনেই এগিয়ে চলল ঘাটের সামনের রাস্তা ধরে। প্রথম স্টপেজ একটা চায়ের দোকান। তন্দুরি চা না নর্মাল? যেটা খুশি, আমার কোনোটাতেই আপত্তি নেই, কিন্তু হ্যাঁ, টাকাটা আমি দেব। বেশ, তবে তাই হোক। তুমি যখন পে করবে তাহলে স্পেশাল তন্দুরি চাটাই না হয় অর্ডার করি। একদম। আচ্ছা, তুমি ঘুরতে ভালোবাসো? ভীষণ ভীষণ। তোমার কি পছন্দ, পাহাড় না সমুদ্র? দুটোই, তবে পাহাড় বেশি ভালোবাসি। আমারও জানো, পাহাড় বেশি প্রিয়। তবে অনেকবার পাহাড়ে ঘুরে আসার পর একটা ব্রেক হিসেবে সমুদ্র কিন্তু বেশ ভালোই লাগে। তবে সব থেকে ভালো লাগে কি জানো? পাহাড়ি জঙ্গলের নিস্তব্ধতা। ঠিক বলেছ। শেষবার তো আমি লেপচা জগতে গিয়ে পাইনের জঙ্গলে একটা ছোট্ট ভিউ পয়েন্টে সূর্য ডুবে যাওয়ার আগে পর্যন্ত একা বসেছিলাম। আরে বাস, কি থ্রিলিং ব্যাপার। আচ্ছা অনন্যা, বলো, বিয়ের পর কোথায় যাবে? মানে? বেশ চমকে উঠে দেবব্রতর দিকে তাকালো অনন্যা। তারপর একটু সময় নিয়েই বলল, তুমি আমাকে
বিয়ে করতে রাজি? কেন, নারাজ হওয়ার মতো তো কোনো প্রশ্নই নেই। না মানে, আমি মা হতে পারবো না, এটা আমার একটা বড় রকমের অক্ষমতা। তারপরেও তুমি? সমাজ বদলানোর অঙ্গীকার নিয়ে রোজ টিভিতে শো করি, আর বাস্তবে যদি তার কোনো রিফ্লেকশনটাই না ঘটে, তাহলে মনুষ্যত্ব তৈরি হলো কোথায়? মানে আমার সম্বন্ধে কোনো কিছু না জেনে না বুঝে এত বড় একটা অক্ষমতার কথা ভেবেও? ওহ কাম অন, আরে সন্তান জন্ম দেওয়াটা বা না দেওয়াটা একটা ইনসিডেন্ট মাত্র, তাতে গোটা জীবনটা কেটে যায় না অনন্যা। জীবনে সঠিক বন্ধু পেয়ে গোটা জীবনটা কাটিয়ে দেওয়াটাই খুব ইম্পর্ট্যান্ট। আর আমার মনে হয় তুমি আমার জীবনের সেই সঠিক বন্ধু। দীর্ঘশ্বাস ফেলল অনন্যা। জানে না ও স্বপ্ন দেখছে নাকি সত্যি। অস্ফুটে বলে বসল, আমার দীর্ঘ 7 বছরের একটা রিলেশনশিপ ছিল দেবব্রত। ওর নাম শুভদীপ। আমাদের সম্পর্কের কথা বাড়ি থেকেই জানতো। ক্লাস 11 থেকে আমরা একসাথে পড়তাম, সেই সূত্রেই পরিচয়। তারপর যখন আমার অপারেশন হয় আর আমার ওভারিটা বাদ যায়, তখন শুভদীপ আমাকে জানিয়েছিল যে মা হতে না পারার মতন অক্ষমতা নিয়ে আমাকে কখনোই ওর বাড়িতে মেনে নেবে না। আচ্ছা দেবব্রত, তোমার বাড়িতে মেনে নেবে? হ্যাঁ, বড় কঠিন ব্যাপার। মিথ্যে বলবো না, আমার বাড়িতেও এ নিয়ে যে কোনো ইস্যু তৈরি হবে না তা কিন্তু নয়। তবে জীবনটা তো আমার, কার সাথে বাঁচবো, কার সাথে সময় কাটাবো, কাকে পাশে নিয়ে হেঁটে চলবো অনেকটা পথ, সেটা তো আমাকেই সিদ্ধান্ত নিতে হবে বলো। সে মানছি, কিন্তু বিয়ে মানে তো শুধুমাত্র দুটো মানুষের মধ্যে সম্পর্ক নয়, তাই না? ধরে নিলাম তুমি আর আমি হয়তো একসাথে অনেকটা পথ দিব্যি কাটিয়ে দেব, কিন্তু বাড়ির গুরুজন, যারা তোমার জীবনে ভীষণ রকম ইম্পর্ট্যান্ট, তাদের আশীর্বাদ ছাড়া কি করে সম্ভব সেটা? তাদেরকে বোঝাতে হবে, সেটাই চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাই যদি নাই নিতে পারি, তাহলে আর সংবাদ মাধ্যমের সঞ্চালকের চাকরিটা করি কেন? কথায় কথায় সূর্য ডুবে আসছে গঙ্গার অপর প্রান্তে। গোধূলি আলোয় অনন্যাকে মায়াবী দেখতে লাগে। এক দৃষ্টে অনেকক্ষণ অনন্যার দিকে তাকিয়ে থাকে দেবব্রত। একটা অন্য রকম ভালো লাগার অনুভূতি নিয়ে বাড়ি ফিরল অনন্যা। বাড়ি ফিরতেই মায়ের থমথমে মুখের দিকে তাকিয়ে ভয় হলো। মা, কিছু হয়েছে? দেবব্রতর বাড়ি থেকে ওর মা ফোন করেছিলেন, বললেন ওনাদের তোকে পছন্দ, কিন্তু যেহেতু তুই মা হতে পারবি না, তাই ওনাদের পক্ষে তোকে বাড়ির বউ করে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ হিসেবে এটাই জানালেন, দেবব্রত ওদের বংশের একমাত্র ছেলে, তাই দেবব্রতর সন্তান ওদের বংশের পরবর্তী প্রজন্ম। ওদের প্রাথমিক চাহিদা অবশ্যই সন্তান, আর সেটাই যখন... দীর্ঘশ্বাস ফেলল মা। হঠাৎই যেন চারিদিকটা অন্ধকার দেখতে থাকলো অনন্যা। পাটা বড় হালকা লাগছে, মনে হচ্ছে যেন মাটির উপর ভর দিয়ে দাঁড়াতে পারছে না। তাহলে যে এতক্ষণ সময় কাটিয়ে এলো, এত কথা, এত প্রতিশ্রুতি, এগুলো সব মিথ্যে। ঘরে গিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়ল অনন্যা। ফোনে রিং হচ্ছে। হ্যালো অনন্যা, বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ, আমিও জাস্ট বাড়ি পৌঁছলাম। খুব ভালো একটা সময় কাটালাম। থ্যাংক ইউ অনন্যা। আবার কবে দেখা হবে তাহলে? মিস করব তোমায়। কোনো উত্তর দিল না অনন্যা। হ্যালো হ্যালো অনন্যা, কোনো সমস্যা হলো? কোনো উত্তর দিচ্ছ না যে? তোমার বাড়ি থেকে তোমার মা আমার মাকে ফোন করেছিলেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন
যে আমাদের বিয়ে হওয়াটা সম্ভব নয়, কারণ অবশ্যই আমার সন্তান ধারণের অক্ষমতা। তাই আমাদের শুধু শুধু সময় নষ্ট করাটা বোধহয় ঠিক হচ্ছে না। কি বলছো তুমি এসব অনন্যা? কই, আমার সাথে তো মায়ের এ ব্যাপারে কোনো কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমি রাখছি, পরে কথা বলছি। আমি রাখছি এখন। ইতস্তত করে ফোনটা কেটে দিল দেবব্রত। তারপর ডিনার টেবিলে প্রথম কথাটা অবশ্য দেবব্রতর মাই তুললেন। দেবু, আমরা তোমার জন্য ভবানীপুরে একটা মেয়ে দেখেছি। ভালো মেয়ে, লেখাপড়ায় ভালো, আইটি সেক্টরে চাকরিও করে। তোমার কবে সময় হবে বলো, দেখতে যাব। সরি মা, রোজ রোজ এই পাত্রী দেখার নাটকটা আর জাস্ট নিতে পারছি না। আমি খুব স্পষ্টভাবে একটা কথা জানিয়ে দিতে চাই অনন্যা, মানে সেদিন যাকে আমরা উত্তরপাড়ায় দেখে এলাম, আমার অনন্যার সাথে পার্সোনালি কথা হয়েছে। আমি ওকে আলাদা করে মিট করেছিলাম। আমার ওকে বেশ পছন্দ হয়েছে, আর আমি অনন্যাকেই বিয়ে করব বলে ঠিক করেছি। ইনফ্যাক্ট সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছো মানে? আমরা মত দিলাম কি দিলাম না তাতে তোমার কিছু যায় আসে না। ওই মেয়েটা তো মা হতে পারবে না কোনোদিন। মা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি আমার জন্য পাত্রী দেখছো, মানে আমার জন্য একজন জীবন সঙ্গিনীর খোঁজ করছো, যে তোমাদের অবর্তমানেও আমার পাশে থাকবে, ঠিক যেমনভাবে তুমি বাবার পাশে থেকেছ। তোমরা নিশ্চয়ই শুধুমাত্র আমার বাচ্চার মা খুঁজছো না, তাই না? ই আবার তুমি কেমন কথা বলছো দেবু? তোমার মুখে তো কখনো এভাবে। হ্যাঁ, কারণ আমি ভীষণ রকম অবাক হচ্ছি। আমার তো এটা ভেবেই আশ্চর্য লাগছে যে শুধু একটা ইস্যুতেই তোমরা সবাই আটকে যাচ্ছ। আরে বাবা, মেয়েটার প্রাণ সংশয় ছিল। ওর যদি ওভারিটা বাদ না দেওয়া হতো তাহলে হয়তো বাঁচতই না। তাতে ওর ফল্টটা কোথায়? ওর অন্যায়টা কি? অন্যায় তো বলিনি। মেয়েটা নিঃসন্দেহে খুব ভালো মেয়ে, কিন্তু আমাদের চাহিদা মেটাতে তো অক্ষম। তাই তোমরা সিদ্ধান্ত নিলে যে অনন্যা ক্যান্সেল, আরও একজন নতুন কাউকে খুঁজতে হবে। বাহ! কিন্তু মা, তোমাদের চাহিদা মেটাতে অক্ষম হতে পারে, আমার চাহিদা তো একটা ভালো বন্ধুর, একটা ভালো পার্টনারের। আমার মনে হয় সে যোগ্যতায় অনন্যা কোয়ালিফাই করেছে, তাও আবার ফুল মার্কসে। জীবনটা তো আমি কাটাবো মা। শুধুমাত্র সন্তান নিয়েই কি জীবন? তা তো নয়। আর সন্তানের কথাই যদি বলো, এই ভারতবর্ষে তো প্রচুর অনাথ বাচ্চারা রয়েছে যাদের মা বাবা কেউ নেই। আমরা না হয় কাউকে একটা দত্তক নিয়ে নেব, যে তার বাবা মাও পেয়ে যাবে, আর আমরাও আমাদের সন্তানকে পেয়ে যাব। ওই তো তর্কাতর্কি আমার ভালো লাগছে না দেবু। যা হয় না তা হয় না। ঠিক বলেছ মা, আমারও ভালো লাগছে না এই তর্কাতর্কি। যা হয় না তা হয় না। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ডায়াল করলো বেশ কয়েকবার অনন্যার নাম্বার। বারবার সুইচ অফ। সোশ্যাল মিডিয়াতে চেক করলো, কিন্তু না, সেখানেও অফলাইন। তারপর হোয়াটসঅ্যাপের মেসেজ অপশনে গিয়ে ভয়েস মেসেজ করলো দেবব্রত। মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক। সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনে রেয়াজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তার সঙ্গে মেসেজ অপশনে গিয়ে পরিষ্কার লিখল, অনন্যা, আজ আমি আমার বাড়িতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে আমি তোমাকেই বিয়ে করতে চাই। তাতে আমার বাড়িতে যতই অমত থাকুক আর না থাকুক। আর আমি তোমাকেও একটা কথা খুব স্পষ্ট করে জানিয়ে দিতে চাই অনন্যা, আমি এই কদিনে তোমায় খুব ভালোবেসে ফেলেছি। আসলে তোমার মন, তোমার চিন্তা ভাবনা, তোমার প্রেজেন্স সবটাই আমার কাছে খুব ভালো লাগার।
তাই তুমি মা হতে পারবে কি পারবে না সেটা আমার কাছে গৌণ। তার চেয়ে বরং এখন আমাদের এটাই ভাববার সময় যে আমরা আমাদের সংসারটা ঠিক কিভাবে গুছিয়ে নেব। পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে মন মেজাজটা বেশ বিগড়েছিল, ঠিক তখনই ফোন অন করতে দেবব্রতর মেসেজগুলো মন ভরিয়ে দিল অনন্যার। তবে অনন্যাও রিপ্লাই করল, বাড়ির অমতে কখনোই আমি তোমাকে বিয়ে করব না, তাতে আমরা না হয় বন্ধু হয়েই থাকব। যদি কখনো তোমার বাড়িতে আমাদের সম্পর্কটা মেনে নেয় তখনই না হয় তোমাদের বাড়ির মানে তোমাদের পরিবারের সদস্য হয়ে যাব। শুভদীপ চলে যাবার পর কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারবো এমনটা ভাবতে পারিনি। তবে তোমায় দেখার পর থেকে আর তোমার সঙ্গে কথা বলার পর থেকে বোধহয় কখন অবচেতন মনে বুঝতে পেরেছি তুমি সঠিক মানুষ, যার হাত ধরে হয়তো আমি একটা নিশ্চিন্ত পথে যাত্রা করতে পারবো। আমিও তোমায় ভালোবাসি দেবব্রত। আর তারপর ভয়েস মেসেজ অপশানে গিয়ে রেকর্ড করে পাঠালো, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেতে পাঁজরগুলো উঠল কেঁপে আর তো রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। সত্যি রবি ঠাকুর না থাকলে আমরা যে কি করতাম কে জানে। যা হবার তা তো হবেই, যা সত্যি সেটাকে মেনে নিয়েই তো এগোতে হবে, সেটাই তো জগতের নিয়ম। চাইলেও সে সত্যিকে তো বদলে ফেলা সম্ভব নয় বলুন। সত্যিটা বদলাতে দেবব্রত আর অনন্যা মিলে পারবে না হয়তো, কিন্তু ভালোবাসা বোধ হয় কঠিন বাস্তব সত্যের চেয়েও সত্যি অনুভূতি। ভালোবাসা বোধ হয় এমনভাবেই মিলিয়ে দেয় দুটো মানুষকে। ভালোবাসা বোধ হয় হিসেব করে না চাওয়া পাওয়ার, ভালোবাসা অপেক্ষা করতে জানে। তাই আপাতত দেবব্রত আর অনন্যার ভালোবাসার পরিণতি পাওয়া একটা দীর্ঘ অপেক্ষা। আশা করি কোনো না কোনো দিন দেবব্রতর বাড়ির লোকজন বুঝবে। নিশ্চয়ই কখনো না কখনো দেবব্রত অনন্যা শুধুমাত্র বন্ধু নয়, শুধুমাত্র প্রেমিক প্রেমিকা নয়, একে অন্যের জীবন সঙ্গিনীও হয়ে উঠবে। পথ চলবে একসাথে অনেকটা। আর আপনারা মানে ভালোবাসার মরশুমের শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আমাদেরও কিন্তু দীর্ঘ পথ চলার বাকি। তাই যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে তো পথ চলা সবে শুরু হলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন। আর আপনারা তো জানেনই ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.bhalobasharmorsum.com। এই আমাদের ওয়েবসাইট লিংক, যেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যেই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা আমাদের সমস্ত গল্পের লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কটাও। তবে আজ আর কোনো কথা না বাড়িয়ে সোজা চলে যাই গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মুন্না সামন্ত, রিমা দে, শ্রীকান্ত ঘড়ুই, সঞ্চারী নায়েক, অঞ্জনা গারু, ঐশানী দত্ত, স্নেহা দাস, পূজা বিশ্বাস, সোমা সামন্ত, অপু হালদার, মোহিনী ভট্টাচার্য সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, অনন্যার বাবার পুরো নাম কী ছিল? সঠিক উত্তর যদি জানা থাকে তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে জানিয়ে ফেলুন আপনার উত্তর।
প্রতি পর্বের মতো এই পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। ততক্ষণ আপনাদের বিদায় জানানোর সময়। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়, তারপর আবার আগামী মঙ্গলবার দুপুর 3:30টায়। আজ তবে এখানেই শেষ করি। ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।